আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ের যোজ্যতা ইলেকট্রন এবং স্থায়িত্ব নিয়ে আলোচনা করব। আমরা সর্বপ্রথম যোজনী ও আমাদের যোজ্যতা ইলেকট্রন নিয়ে একটু কথা বলে আসি। দেখো, আমরা যদি ফ্লোরিন পরমাণুর কথা বলি, ফ্লোরিন পরমাণুতে আমাদের ইলেকট্রন রয়েছে কয়টি? ইলেকট্রন রয়েছে 9টি। তাহলে ইলেকট্রন বিন্যাসটা দেখো, 1s2 2s2 2sp5, এই হচ্ছে ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। যদি ফ্লোরিন পরমাণুর সর্বশেষ কক্ষপথের কথা চিন্তা করি, তাহলে দেখো সর্বশেষ কক্ষপথ 2 নম্বরে ইলেকট্রন রয়েছে কয়টি? 5 আর 2 60টি। তাহলে আমাদের এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 60টি। এই ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। এই ইলেকট্রনকে আমরা বলে থাকি যোজ্যতা ইলেকট্রন। এখন কথা হলো, যোজ্যতা ইলেকট্রন আর যোজনী দুইটা এক বিষয় কিনা। দেখো, আমরা জানি যে ফ্লোরিন পরমাণুর যোজনী এক, কারণ এটি হাইড্রোজেনের সাথে এক যোজনী ব্যবহার করে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে থাকে। তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করতে পারি বা যোজনী নির্ণয় করতে পারি? তাহলে যোজ্যতা ইলেকট্রন কিন্তু নর্মাল ইলেকট্রন বিন্যাস থেকে আমরা নির্ণয় করতে পেরেছি সর্বশেষ কক্ষপথ দেখে। এবার আসে যোজনীতে। দেখো, ফ্লোরিন পরমাণুর ক্ষেত্রে আমাদের এই যোজনী নির্ণয় করতে হলে আমাদের যেতে হবে সুস্থিত ইলেকট্রন বিন্যাসে বা উত্তেজিত ইলেকট্রন বিন্যাসে। দেখো, ফ্লোরিন পরমাণুর যখন উত্তেজিত ইলেকট্রন বিন্যাস অঙ্কন করব, 1s2 এটা ছিল ভেতরের কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ থেকে বহিস্থ শুরু। তাহলে 2s, দেখো আমাদের পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল, px py pz, তার মানে 2spx 2spy 2spz। আচ্ছা দেখো, আমাদের এসে 2টা, পিতে 5টা, সব মিলে 7টা ইলেকট্রন। তাহলে আমাদের ইলেকট্রন যদি বিন্যাস করি 1 2 3 4 5 6 7, অর্থাৎ কোন অরবিটালে কয়টা ইলেকট্রন বসবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দেখো আমাদের প্রত্যেক অরবিটালে ইলেকট্রন থাকতে পারে কয়টা করে? 2টা করে। আমরা কিন্তু তৃতীয় অধ্যায়ে কনসেপ্ট আগে থেকে পড়েছি, প্রত্যেক অরবিটালে ইলেকট্রন থাকে 2টা করে। আচ্ছা, মনে রাখবা আমাদের এইখানে টোটাল পিএ এবং এস মিলে টোটাল 4টা অরবিটাল আছে। আমরা ধরে নিলাম যে আমাদের ক্লাসরুমের মধ্যে 4টা বেঞ্চ আছে। দেখো, একটা ভালো স্টুডেন্ট যদি আসে, সে নিশ্চয়ই কোথায় বসবে? ফার্স্ট বেঞ্চে। দ্বিতীয় স্টুডেন্ট সে কোথায় বসবে? দ্বিতীয় বেঞ্চে, কারণ অন্যের পাশে বসলে পড়াশোনা ডিস্টার্ব হতে পারে, এজন্য সে তৃতীয় বেঞ্চে বসবে। তৃতীয় স্টুডেন্ট তৃতীয় বেঞ্চে, চতুর্থ স্টুডেন্ট চতুর্থ বেঞ্চে বসলো। এভাবে পঞ্চম স্টুডেন্ট এসে দেখলো প্রত্যেক বেঞ্চে একজন করে বসে আছে, তাকে নিশ্চয়ই কারো পাশে বসতে হবে, তাই সে সর্বপ্রথম ফার্স্ট বেঞ্চেই একজনের পাশে বসবে। ষষ্ঠ ইলেকট্রন দ্বিতীয় বেঞ্চে আরেকজনের পাশে, সপ্তম ইলেকট্রন তৃতীয় বেঞ্চে আরেকজনের পাশে বসবে। দেখো, তাহলে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে প্রথমত 2s এর 2টা, 2px এর 2টা, 2py এর 2টা, 2pz এ কিন্তু একটা করে ইলেকট্রন রয়ে গেল। তাহলে আমাদের সর্বশেষ কক্ষপথে এইখানে দেখা যাচ্ছে 2pz এ যেহেতু একটি বিজোড় ইলেকট্রন রয়েছে, তার মানে আমাদের এই ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। আর এই বিজোড় ইলেকট্রন ব্যবহার করে ফ্লোরিন হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী গঠন করে থাকে। তাহলে দেখো, যোজ্যতা ইলেকট্রন আর যোজনী দুইটা আমরা নির্ণয় করব কিভাবে বা আমরা সংজ্ঞায় বা দিব কিভাবে? যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা দিব, সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে সেটি তার যোজ্যতা ইলেকট্রন। যদি যোজনীর সঙ্গে আমরা এই ক্ষেত্রে বলতে চাই, তাহলে বলবো সর্বশেষ কক্ষপথে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে এটি তার যোজনী। কারণ এই বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণুগুলোই বা বিজোড় ইলেকট্রনগুলোই হয় ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিংবা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যৌগ গঠন করে থাকে। তাই আমাদের যোজ্যতা ইলেকট্রন ফ্লোরিনের ক্ষেত্রে 7টি এবং যোজনী হলো 1টি। যদি ক্ষয়ে তোমাকে প্রশ্ন করা হয় যোজনী ও যোজ্যতা ইলেকট্রন এক কিনা ব্যাখ্যা করো, কিংবা যোজনী ও যোজ্যতা ইলেকট্রন এক না ব্যাখ্যা করো, তাহলে আমরা কি করব? এরকম একটা উদাহরণ দিয়ে দিব, দিয়ে আমরা বলবো যেখানে যোজ্যতা ইলেকট্রন 7টি এবং যোজনী হচ্ছে 1টি। আশা করছি এটা তোমরা পারবা। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণে যাই। দেখো, আমাদের কমন আরেকটা পরমাণু হচ্ছে ফসফরাস। ফসফরাস ইলেকট্রন রয়েছে 15টি, 1s2 2s2 2sp6 3s2 3sp3, এই হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। এই ফসফরাসের ক্ষেত্রে আমরা যদি উত্তেজিত অবস্থা নির্ণয় করতে চাই, দেখো তাহলে ফসফরাসের ক্ষেত্রে অন্তস্থ ইলেকট্রনগুলো 1s2 2s2 2sp6 এই পর্যন্ত ছিল আমার অন্তস্থ ইলেকট্রন। এবার সে বহিস্থ, তাহলে 3 নম্বরে দেখো 3s 3px 3py 3pz, তাহলে আমার px py pz এরকম 3টা অরবিটাল রয়েছে। দেখো, আমার এস এর 2টা, পিতে 3টা, সব মিলে আমার ইলেকট্রন সংখ্যা 5টা। তাহলে 1 2 3 4 5, তার মানে আমার এসে বসলো 2টি, px এ 1টি, py এ 1টি, pz এ 1টি। দেখো, আমার এই ক্ষেত্রে কিন্তু ফসফরাসের ক্ষেত্রে সর্বশেষ অরবিটালে ইলেকট্রন ছিল সব মিলে 2 আর 3 মিলে 5টি, তার মানে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ছিল 5টি। এবার আসি
আমাদের এই ফসফরাসের ক্ষেত্রে এই গঠনে আমরা দেখতে পাচ্ছি বিজোড় ইলেকট্রন রয়েছে সর্বশেষ কক্ষপথে 3টি, তার মানে এই ক্ষেত্রে কিন্তু যোজনী 3। তাহলে এটা মূলত আমরা PCl3 ক্ষেত্রে দেখে থাকি। PCl3 ক্ষেত্রে আমরা ফসফরাসের যোজনী কত দেখেছি? আমরা ফসফরাসের যোজনী 3 দেখেছি। আচ্ছা দেখো, ফসফরাসে কিন্তু আরেকটা গঠন রয়েছে। কি গঠন? যদি ফসফরাসটা PCl5 থেকে আসে তাহলে দেখো আমার অন্তস্থ ইলেকট্রন 1s2 এটা যা ছিল তাই আছে, 2s2 যা ছিল তাই আছে, 2p6 যা ছিল তাই আছে। যেহেতু আমরা 3 নম্বর অধ্যায়ে পড়েছি যে 3 নম্বর কক্ষপথে ডি অরবিটালের অস্তিত্ব আছে, আমার দেখো ইলেকট্রন কিন্তু সর্বশেষ 3 নম্বর কক্ষপথে গিয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে ডি এর অস্তিত্ব রয়েছে। তাই আমরা 3s, এরপর 3px, এরপর 3py, এরপর 3pz যে লিখলাম, পাশাপাশি আমরা কি করব, 3 নম্বর কক্ষপথের ডি উপশক্তি স্তরের ফার্স্ট অরবিটালটা অর্থাৎ dxyটাও কিন্তু এখানে লিখে ফেলবো, dxy, কারণ 3 নম্বর কক্ষপথে তো ডি উপশক্তি স্তরের অরবিটালের অস্তিত্ব আছে। দেখো তাহলে এবার আমরা আসি, ইলেকট্রন ছিল 2 আর 3 এ 5টি, তাহলে 1 2 3 4 5, তাহলে আমার এসে গেল একটা, সবগুলোতে আমার ইলেকট্রন হচ্ছে একটা করে। দেখো এই ক্ষেত্রে বহিস্থ কক্ষপথে আমার বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? বহিস্থ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা 5টি, তারপরে ফসফরাসের যোজনী এখানে কত হলো? 5। এটা মূলত PCl5 থেকে আসে, PCl5 থেকে আসে। আমরা কি শিখলাম? দেখো আমরা শিখলাম ফসফরাসের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 5টি, কিন্তু যোজনী 3 এবং 5। তার মানে যোজনী ও যোজ্যতা ইলেকট্রন এক বিষয় নয়। পাশাপাশি কিন্তু আমরা আরেকটা বিষয় শিখেছি। কি বিষয় শিখেছি? এই ফসফরাসের ক্ষেত্রে যোজনী কিন্তু 2টা, 3 এবং 5। আর এই ধরনের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। কি যোজনী? পরিবর্তনশীল যোজনী। তাহলে ফসফরাসের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী রয়েছে, অর্থাৎ যে সকল যৌগের একাধিক যোজনী রয়েছে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। তাহলে ফসফরাসের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী 3 এবং 5। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ফসফরাসের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন এক নয় ব্যাখ্যা করো, এই উত্তরটা দিয়ে দিব। পাশাপাশি যদি তোমাকে বলা হয় যে ফসফরাসের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী রয়েছে ব্যাখ্যা করো, তাহলে আমরা এই উদাহরণের মাধ্যমে ফসফরাস 3 যোজনী এবং 5 যোজনীর ব্যাখ্যাটা দিতে পারি। আচ্ছা এবার আমরা ফিরে আসি, এই যে ফসফরাসটা আমরা লিখেছিলাম, ফসফরাসের ক্ষেত্রে একটা গঠন ছিল PCl3 গঠন, PCl3, এখানে যোজনী ব্যবহার হয়েছিল 3। আচ্ছা তাহলে দেখো PCl3 ক্ষেত্রে ফসফরাসের ব্যবহৃত যোজনী ছিল 3। এই ব্যবহৃত যোজনীকে বলা হয় সক্রিয় যোজনী। কি যোজনী? সক্রিয় যোজনী। তাহলে ফসফরাসের এখানে সক্রিয় যোজনী কত? 3। আচ্ছা ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। তাহলে দেখো সে কতটুকু যোজনী লুকায়িত রেখেছে বা কতটুকু যোজনী লুকিয়ে রেখেছে? তাহলে সে 2 যোজনী লুকিয়ে রেখেছে। এই 2 যোজনীকে বলা হয় সুপ্ত যোজনী। সুপ্ত শব্দের অর্থ হচ্ছে লুকায়িত। তাহলে সুপ্ত যোজনী এখানে তাহলে কত? সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী যেমন ধরো এখানে 5, এবং ব্যবহৃত যোজনী বা সক্রিয় যোজনী কত? 3। তার মানে সুপ্ত যোজনী ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের 2। তাহলে আমরা যদি সুপ্ত যোজনীর সংজ্ঞা দিতে চাই কিভাবে বলবো? সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর অন্তঃফলকে বলা হয় সুপ্ত যোজনী। আচ্ছা সক্রিয় যোজনী বলতে কোনো যৌগে ব্যবহৃত যোজনী হচ্ছে সক্রিয় যোজনী। আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেখে আসি। আমাদের দেখো খুব কমন আরেকটা পরমাণু হচ্ছে ফসফরাসের পাশাপাশি সালফার। এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সালফার 16। দেখো 1s2, 2s2, 2sp6, thrice-s2, thrice-p4, এই হচ্ছে আমাদের সালফার, অক্সিজেনের নিচের পরমাণু। সালফারের ক্ষেত্রে 16টা ইলেকট্রন রয়েছে। সর্বশেষ কক্ষপথে আমরা ইলেকট্রন সংখ্যা পেয়েছি কত? দেখো এই যে 2 আর 4 মিলে 6। তার মানে সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6টি হওয়ার জন্য এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6টি। এবার আসি সালফারের যোজনী কত কত ব্যবহৃত হয়। আমরা নর্মালি জানি যে সালফার 2 4 6 3 ধরনের যোজনী দেখায়, তাই না? আচ্ছা তাহলে আমরা প্রথমত আসি সালফার যে 2 যোজনী দেখায়, কখন 2 যোজনী দেখায় বা কিভাবে 2 যোজনী দেখায়। দেখো তাহলে আমাদের 1s2 অন্তস্থ, 2s2 এটাও অন্তস্থ অরবিটাল, এবং 2p6 এটাও অন্তস্থ অরবিটাল। আচ্ছা 3টা আমরা অন্তস্থ কক্ষপথকে লিখে ফেললাম। এবার সেই 3 নাম্বার থেকে আমার বহিস্থ শুরু হয়েছে, তাহলে 3s, দেখো p এর ক্ষেত্রে 3px, 3py, 3pz, যেহেতু p উপশক্তি স্তরে আমার 3টা অরবিটাল px, py, pz আমি লিখে ফেললাম। আমার ইলেকট্রন সংখ্যা 4 আর 2 6টি, আমার অরবিটাল রয়েছে 4টি। তাহলে দেখো কিভাবে যাচ্ছে ইলেকট্রন, 1 2 3 4 5 6। তাহলে প্রথম ট্রাইসেসে 2টি, থ্রাইস-px এ 2টি, থ্রাইস-py এ 1টি, থ্রাইস-pz এ 1টি। দেখো এই ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা 2টি, তার মানে সালফারের এখানে যোজনী কত? যোজনী হচ্ছে 2। যে অবস্থাটা আমরা সাধারণত
হাইড্রোজেন সালফাইডে দেখি দিই H2S আমরা দেখে থাকি সালফারের যোজনী থাকে 2। তাহলে দেখো সালফার এখানে কত যোজনী প্রদর্শন করলো? 2 যোজনী প্রদর্শন করলো। আচ্ছা আমরা এবার সালফারের 4 যোজনী অবস্থা কিভাবে সৃষ্টি হয়েছে এটা একটু দেখে আসি। অন্তস্থ অরবিটালগুলো আমি লিখে ফেললাম 1s2 2s2 2sp6 এই পর্যন্ত ছিল আমার অন্তস্থ অরবিটাল। এবার 3 নাম্বার থেকে আমি শুরু করি। দেখো 3s 3px 3py 3pz এই অরবিটালগুলো আমাদের পূর্বে থেকে ছিল। যেহেতু আমি আগেই বলেছি 3 নাম্বার কক্ষপথে ডি অরবিটাল অস্তিত্ব রয়েছে, তাই আমি এবার dxy কেও নিয়ে আসবো। তাহলে দেখো 3dxy। দেখো আমার এখানে যে ঘটনাটা ঘটেছে, আমার 3s কিংবা 3px এর একটা ইলেকট্রন লাফ দিয়ে চলে গেছে 3dxy এ। যদি ইলেকট্রন লাফ দিয়ে চলে যায় তাহলে আমার গঠনটা কেমন দাঁড়াচ্ছে? দেখো আমি ধরে নিলাম এখানে 2টা আছে, এখানকার একটা ইলেকট্রন চলে গেছে। দেন এই ক্ষেত্রে দেখো আমার বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? বিজোড় ইলেকট্রন সংখ্যা 4টা। যেহেতু বিজোড় ইলেকট্রন সংখ্যা 4টা, তার মানে এই ক্ষেত্রে কিন্তু সালফারের যোজনী 4। আর আমরা এই গঠনটা দেখে থাকি সালফার টেট্রাফ্লোরাইডে SF4 এ টেট্রাফ্লোরাইডে। তাহলে সালফার টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখে থাকি সালফারের যোজনী 4 হয়ে থাকে। কিন্তু সালফার কিন্তু অলরেডি 2 যোজনী এবং 4 যোজনী 2টাই কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার আমরা আসি সালফারের ক্ষেত্রে আমাদের আর কোনো যোজ্যতা অবস্থা বা নতুন কোনো যোজনী পাওয়া যায় কিনা। আমরা জানি সালফারের কিন্তু 6 যোজনী পাওয়া যায়। আচ্ছা দেখো অন্তস্থগুলো লিখে ফেলি 1s2 2s2 2sp6 এই পর্যন্ত ছিল আমার অন্তস্থ অরবিটাল। এবার আসি বহিস্থ, ওই যে থ্রাইস এস থেকে শুরু। তাহলে থ্রাইস এস থ্রাইস px থ্রাইস py থ্রাইস pz। দেখো পাশাপাশি আমার কি ছিল? থ্রাইস dxy। যেহেতু 3 নম্বর কক্ষপথে dxy আছে তাহলে নিশ্চয়ই dyzও আছে। আচ্ছা তাহলে আমি লিখে ফেললাম dyz। এবার দেখো যে ঘটনাটা ঘটেছে, আমার থ্রাইস এস এর ইলেকট্রনটা লাফ দিয়ে চলে গেছে yz এ। তাহলে প্রত্যেকটা অরবিটালেই কিন্তু একটা করে ইলেকট্রন 1 1 1 1 1 1। দেখো সর্বশেষ কক্ষপথে আমার বিজোড় ইলেকট্রন সংখ্যা তাহলে কয়টি দাঁড়াচ্ছে? সর্বশেষ কক্ষপথে আমার বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 6টি। যেহেতু বিজোড় ইলেকট্রন সংখ্যা 6টি, তার অর্থ হচ্ছে এখানে যোজনী কত? যোজনী 6। আমরা সাধারণত সালফার হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে 6 যোজনী দেখেছি। তাহলে এখানে সালফারের যোজনী কত দাঁড়ালো? সালফারের এই ক্ষেত্রে দেখো 2 4 6 3টা যোজনী কিন্তু দাঁড়ালো, অর্থাৎ সালফার পরিবর্তনশীল যোজনী দেখায়। তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় সালফারের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনী আছে ব্যাখ্যা করো, দেন এই যে এটা হলো আমাদের ব্যাখ্যা। এখন যদি তোমাকে বলা হয় সালফারের যোজনী যোজ্যতা ইলেকট্রন এক নয়, এটারও ব্যাখ্যা কিন্তু এই যে আমরা পেয়ে গেছি। আচ্ছা আমরা তাহলে যোজনীগুলো কিভাবে মনে রাখবো? একটা পরমাণুর ক্ষেত্রে সাধারণত আমরা যোজনী মনে রাখার জন্য আমরা সর্বপ্রথম যেটা দেখবো যে পরমাণুটা কোন গ্রুপের, কারণ গ্রুপ সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু যোজনী ফিক্সড। যেমন দেখো আমি যদি বলি গ্রুপ 1, তাহলে তুমি বুঝছো গ্রুপ 1 পরমাণু সর্বশেষ ইলেকট্রন কাঠামোতে যেহেতু একটা করে ইলেকট্রন থাকে, তার মানে যোজনী কত হবে? এর যোজনী কিন্তু 1, যোজনী 1। দেখো গ্রুপ 2 যদি হয় তাহলে গ্রুপ 2 এর ক্ষেত্রে কিন্তু সর্বশেষ ইলেকট্রন সংখ্যা 2টি করে থাকায় যোজনী কত? যোজনী 2। একইভাবে গ্রুপ যদি 13 হয় তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এস এবং পি মিলে 3টা থাকায় যোজনী কিন্তু 3। আচ্ছা একইভাবে যদি গ্রুপ 14 হয়, দেখো গ্রুপ 14 এর ক্ষেত্রে যোজনী কিন্তু 4। এই পর্যন্ত কিন্তু স্বাভাবিকই ছিল। আমরা দেখো গ্রুপ 1 2 13 14 স্বাভাবিকভাবে যাচ্ছিল। এবার আসি গ্রুপ 15 ক্ষেত্রে। দেখো গ্রুপ 15 ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন সংখ্যা 5টি, তার মানে যোজনী 5টি হওয়ার কথা, কিন্তু অষ্টক পূর্ণতার জন্য সে যদি 3টা ইলেকট্রন কার কাছ থেকে নিয়ে নেয় তাহলে কিন্তু যোজনী আবার 3ও হয়। তাই আমাদের এই ক্ষেত্রে যোজনী পরিবর্তন হয়, অর্থাৎ 3 এবং 5 হয়। তাহলে গ্রুপ 15 ক্ষেত্রে যোজনী কত? 3 এবং 5। আচ্ছা এবার আসি গ্রুপ 16 ক্ষেত্রে যোজনী কত? গ্রুপ 16 সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, যার কারণে যোজনী কিন্তু 6 হওয়ার কথা, কিন্তু সে কারো কাছ থেকে 2টা ইলেকট্রন নিয়ে কিন্তু 2 যোজনীও দেখাতে পারে। বাস্তবে তার যোজনী হচ্ছে 2 4 এবং 6, অর্থাৎ তার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে। দেখো আমরা যদি গ্রুপ 17 কথা বলি, গ্রুপ 17 সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, কিন্তু সে 7টা শেয়ার করতে পারে না, আবার দানও করতে পারে না, সবসময় সে গ্রহণ করে বা একটা করে শেয়ার করে, এই জন্য তার যোজনী কিন্তু সবসময় 1। আমরা মোটামুটি এই গ্রুপগুলো যোজনী খুব ইজিলি মনে রাখতে পারি। এখন সমস্যা হলো আমাদের অবস্থান্তর মৌল, যাদের যোজনী কিন্তু পরিবর্তনশীল। পরিবর্তনশীল যোজনীগুলো আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো এখন আমরা যদি আননোন কোনো পরমাণু পেয়ে যাই যার যোজনী আমার জানা নাই, কিন্তু আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এটা আমাদের যৌগ দেখে দেখতে হবে। যেমন দেখো FeCl3 আয়রন, FeCl3। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম আয়রনের যোজনী কত? আয়রনের যোজনী জানতে হলে তোমাকে জানতে হবে ক্লোরিনের যোজনী কত। ক্লোরিনের যোজনী যদি জানা না থাকে, তুমি সর্বপ্রথম চলে যাবে হাইড্রোজেনের সাথে ক্লোরিনের কোনো যৌগ আছে কিনা। অর্থাৎ কোনো কিছু কম্পেয়ার করলে আমরা সর্বপ্রথম কার কাছে যাব? হাইড্রোজেনের কাছে যাব, কারণ হাইড্রোজেন হচ্ছে ইউনিট বা একক।
তাহলে আমরা এখান থেকে দেখলাম যেহেতু হাইড্রোজেন এবং ক্লোরিনের সংখ্যা সেম, তার মানে হাইড্রোজেনের যোজনী 1, তাই ক্লোরিনের যোজনী এখানে কত? 1। ক্লোরিনের যোজনী যেহেতু 1, দেখো আমাদের এখানে ক্লোরিন আছে কয়টা? 3টা। তার মানে আয়রন কিন্তু 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তার মানে তার ক্ষমতা 3 গুণ। যেহেতু ক্লোরিনের যোজনী 1, তাহলে ক্ষমতা 3 গুণ হওয়ার কারণে আয়রনের যোজনী এবার কত? 3। তাহলে আমরা আয়রনের যোজনী এখানে কত পেয়েছি? এই যোগের ক্ষেত্রে 3 পেয়েছি। আচ্ছা দেখো, আমরা যদি এরকম আরও অন্য পরমাণুর কথাও বলি যে যাদের ক্ষেত্রে আমাদের যোজনীটা জানা নাই, যেমন দেখো আমরা বললাম যে ক্যালসিয়াম এর যোজনী কত? ক্যালসিয়াম গ্রুপ 2 এর মৌল, ভুলে গেছি, আমার মনে নাই যে সে গ্রুপ 2 এর মৌল। আমরা সর্বপ্রথম দেখতে হবে ক্যালসিয়ামের সাথে হাইড্রোজেনের কোনো যৌগ আছে কিনা। ক্যালসিয়াম হাইড্রাইড আমরা দেখিনি কখনো। আচ্ছা এখন তাহলে উপায় দেখো, এখন উপায়টা হলো এই ক্যালসিয়াম এবং হাইড্রোজেনকে পাশাপাশি রাখলাম, দুইজনের সাথে যৌগ গঠন করেছে এমন কোনো পরমাণু বা মূলকের সাথে যুক্ত করে দেব। দেখো তোমরা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট সবাই দেখছো, চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট। আবার দেখো আমাদের কার্বনিক অ্যাসিড, এটাও কিন্তু মোটামুটি তোমরা দেখেছ। এবার আসি, যেহেতু কার্বনিক অ্যাসিড দেখেছি তাই আমরা এখানে দেখতে পাচ্ছি 2, তার মানে বুঝলাম কার্বনেটের যোজনী কত? 2। কার্বনেটের যোজনী এবং ক্যালসিয়ামের যোজনী দেখো সেম, কারণ দুইটার সাথে 1 1 আছে। তাহলে কার্বনেট যদি 2 হয় তাহলে আমার ক্যালসিয়ামও 2। আমরা এইভাবে কিন্তু সহজে নির্ণয় করতে পারি। আবার দেখো আমি যদি ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম ক্লোরাইডটা মনে করতে পারি, তাহলে আমি বুঝে যাচ্ছি যে এখানে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা এভাবে কিন্তু যে কোনো আননোন পরমাণুর যোজনী নির্ণয় করতে পারি। আচ্ছা এখন ঝামেলাটা হচ্ছে যৌগমূলক, অর্থাৎ অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে যে পরমাণু গুচ্ছ তৈরি করলো তাদের ক্ষেত্রে কেমনটা হবে। যেমন দেখো এই যে কার্বনেট মূলক CO3 2-, এই কার্বনেট মূলকটা হচ্ছে একটা যৌগমূলক। এখন যৌগমূলকের সংজ্ঞা কিভাবে দেওয়া যায়? যৌগমূলকের সংজ্ঞা হচ্ছে যখন অনেকগুলো পরমাণু একত্রিত একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে। দেখো এখানে টোটাল 4টা পরমাণু একত্রিত হয়ে কি করেছে? একটা পরমাণু গুচ্ছ তৈরি করেছে। যে পরমাণু গুচ্ছটা একটা পরমাণুর মতো আচরণ করেছে, কারণ এর কি আছে? একটা নির্দিষ্ট যোজনী আছে, যেমন একটা পরমাণুর মতো রিয়্যাক্ট করছে। আর এই অবস্থাকে আমরা বলে থাকি যৌগমূলক। যৌগমূলকের সংজ্ঞা তাহলে কিভাবে দেওয়া যাবে? আমরা বলবো যখন অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, যে পরমাণু গুচ্ছটা একটা পরমাণুর মতো আচরণ করে তাকে বলা হয় যৌগমূলক। দেখো এই যৌগমূলকের যোজনী মনে রাখা খুব সহজ। যৌগমূলকের উপরে যে চার্জ দিয়ে থাক, ধনাত্মক বা ঋণাত্মক যেটাই হোক, এটা দেখার বিষয় না, তাহলে সংখ্যা দেখতে হবে। সংখ্যা কয়টা? 2টা, তার মানে তার যোজনী 2। যেমন দেখো সালফেটের কথা যদি বলি, SO4 2-, আমাদের সংখ্যা দেখতে হবে, সংখ্যা কয়টা আছে? 2টা, তার মানে সালফেটের যোজনী কত? 2। খুব ইজিলি সলভ হয়ে গেল। দেখো অ্যামোনিয়াম NH4+, একটা যৌগমূলক, চিহ্ন দেখার দরকার নেই, সংখ্যা আছে কয়টা? 1+, মানে একটা প্লাস আছে, তার মানে যোজনী হচ্ছে 1। আমরা ঠিক এইভাবে যে কোনো পরমাণু যোজনী নির্ণয় করতে পারি। যোজনী যদি নির্ণয় করা জানা থাকে তাহলে দেখো আমরা যোগের সংকেতও কিন্তু এখান থেকে লিখতে পারি। কিভাবে? আমরা ধরো লিখতে চাচ্ছি ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম এবং ফসফেট মিলে হয়েছে ক্যালসিয়াম ফসফেট। দেখো লিখলাম ক্যালসিয়াম আর লিখলাম ফসফেট PO4। এখন আসি ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী 3। এই যোজনী কার কাছে যাবে? ফসফেটের কাছে। ক্যালসিয়ামের যোজনী 2 কার কাছে যাবে? ফসফেটের কাছে। আচ্ছা ফসফেটের যোজনী কত? যেহেতু ফসফেটের মাথার উপরে 3-, আমরা যোজনী 3, এই যোজনী কার কাছে যাবে? ক্যালসিয়ামের কাছে। তাহলে ক্যালসিয়াম ফসফেটের সংকেত হলো Ca3PO4 2। এই হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত। যোজনী শব্দের অর্থই তাহলে কি দাঁড়ালো? যে অ্যাবিলিটি, কার সাথে কতগুলো পরমাণুর সাথে যে যুক্ত হতে পারছে তার অ্যাবিলিটি। এই জন্য আমরা সংকেতগুলো ঠিক এভাবে লিখতে পারি। আচ্ছা আমরা যদি কার্বন ডাই অক্সাইডের সংকেত লিখে দেখো, CO, কার্বন আর অক্সিজেন মিলে হয়েছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, তাহলে আমাদের এখানে C2O4 কার্বন ডাই অক্সাইডের সংকেত হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তো এটা না। কেন নয়? তার কারণ হলো এদের মধ্যে বৃহত্তম সংখ্যা 2 দিয়ে কিন্তু কাটাকাটি করে এদেরকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা যায়। 2 দিয়ে যখন আমি কাটাকাটি করবো, দেখো একটা কার্বন 2টা অক্সিজেন, তার মানে CO2। এই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেত। তো আশা করছি আমরা যৌগমূলক যোজনী যে অংশটুকু রয়েছে এটুকু আমরা সলভ করতে পারবো। তবে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে করণীয় যে কাজটা হলো যৌগমূলকগুলোর সংকেত মনে রাখা। যদি এটা মনে রাখতে না পারো তাহলে কিন্তু বিপদ, আমরা যোজনী মনে রাখতে পারবো না। আজকের মতো এই পর্যন্তই।